আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদন শুধু আপনাদের জন্যই তৈরি। আপনারা যদি আমার এই প্রতিবেদনটা দেখেন বুঝতে পারবেন আসলে সম্পূর্ণটা ন্যাচারাল, এর মধ্যে কোনো বানোটি কোনো কিছু নয়। তো আমরা চলে আসছি গান্ধারিয়ার চান্দায়। এখানে জনাব মনির হোসেন ভাই, উনি ব্যবসার পাশাপাশি যে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত লাগিয়ে থাকেন, শাক ক্ষেত লাগিয়ে থাকেন, তা আপনাদের দেখাতে নিয়ে আসছি। এ পর্যায়ে আমরা চলে আসছি মনির সাহেবের টমেটো খেতে। আসসালামু আলাইকুম মনির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো মনির সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আল্লাহ। এখানে কি সমস্যাটা কি আমি যে বুঝতে পারতেছি না। এখানে আমার কিছু টমেটো গাছ আমি রোপণ করছি এই জমিতে। এই টমেটো গাছগুলো একটু বড় হয়ে গেছে আর কি। তো বড় এই পর্যায়ে আপনার যখন এটা এক মাসখানেক হয়ে যায়, তখন এই পর্যায়ে এই জমিটা আপনার একটুখানি গাছগুলারে একটা সোজা সমান্তরালভাবে কতগুলা আপনার কইরা খোটা গাইরা আমি এটার ভিতরে আমি সুন্দর কইরা এগুলারে স্টেপ বাই স্টেপ এগুলার আমি একটার পর একটা আমি এগুলারে আপনি বাঁশ দিয়া তারপরে সোজা করে এইগুলারে বাইদা দিতে হবে। তো এই বুঝতেছেন আমি এখানে যে কাজটা করতেছি বর্তমানে, এই কাজটা করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আপনার এই গাছগুলা আমার যখন ফলন আসবে তখন এই ফলনগুলা যাতে এই গাছটা প্রায় এক একটা গাছের ভিতরে 5 কেজি থেকে 6 কেজি টমেটো, 7 কেজি 8 কেজি টমেটো হয়। এই টমেটোর ভারে এই গাছগুলা মাটিতে পড়ে যায়। তো মাটিতে যেহেতু পড়ে না যায়, এই জন্য আমি এগুলাকে সুন্দরভাবে কয়েকটা বাঁশ দিয়ে তারপরে এটা সাপোর্টিং হিসেবে আমি এই যে লাম্বিভাবে আমি এটা বাঁশ দিয়ে এটা বেঁধে দিব তাতে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই গাছগুলো আমি একটা মানে সোজাসুজি বাঁধার একটাই উদ্দেশ্য। আগে আমরা তৎকালীন সময়ে আমাদের দেশে যারা এই বাগুন চাষ করতো, তারা মুরব্বীরা আমাদের যারা বাপদাদারা ছিল, তারা এগুলা চাষ করতো, তারা মানে ঢালাওভাবে করতো। ফসলের জমিতে একবারে টমেটো চারা রোপণ করতো, তারা একবারে ঢালাওভাবে এটা রোপণ করতো। তাতে দেখা গেছে ফসলগুলো যখন আসতো টমেটোগুলো বিভিন্নভাবে পোকামাকড়ে খাইতো, ইঁদুরে খাইতো, দাগে বিভিন্নভাবে দাগ লেগে যেত, মাটিতে স্পট পড়তো। এখন বর্তমানে আমরা সবাই উন্নত জাতের। তারপরে তো ভাই আমি একটা কথা বলবো, এখানে আপনি টমেটোর যদি মেলা জাত আছে, এর মধ্যে কোন জাতটা আপনি ব্যবহার করছেন এখানে? আমি টমেটোর তো অনেক জাত আছে, জাতের ভিতরে আপনি 2টা জাত আছে আমার জানা মতে। একটা হলো বাবলা আর একটা হলো বাহুবলী। আমি মূলত বাবলার চাইতে বাহুবলীটা আমি বেশি পছন্দ করি, এই জন্য আমি বাহুবলী জাতের চারাটাই আমি রোপণ করেছেন। তো এখানে এই বর্তমান তো মানুষের চারা এখন ছোট ছোট, আপনারটা এত বড় হলো, আগাম লাগাইছেন কি? আমি আগাম লাগাইতে বলতে এটা আমি একদম শীতের আরও 15 দিন আগে আমি এটা এই ফসল জমিটা তৈরি করছিলাম। তো মাশাল্লাহ আমি গাছগুলো আমি লাগানোর পর একটু পরিচর্যা ঠিক মতো করতে পারছি, এই জন্য আমার গাছগুলা অনেক বড় হয়ে গেছে সময়ের মধ্যে। সামনে তো রমজান আসতেছে আর 2 মাস পর। জি, 2 থেকে 3 আমি মাস ইনশাআল্লাহ পর রমজানে আমি আশা রাখি আমার এটা প্রায় ওই সময় আমার ফসল প্রায় আমার। তো মনির সাহেব ওনার এই নিজস্ব এই 10% সম্পত্তির ভিতরে এত সুন্দর করে যেভাবে এই টমেটো চারা পরিচালনা করতেছেন এবং কি রোপণ করেছেন, তাতে বোঝা যাইতেছে দীর্ঘদিন থাকবে আশা করি। তো এই জাতের চারাটা ভাই, তো এই আপনার এই বাহুবলী এই জাতের এই টমেটো চারাটা কতদিন এটার বয়স পাবে ইনশাল্লাহ আশা করি? এটা মূলত এই জাতের চারা গাছগুলো আপনাদের মূলত 6 মাস পর্যন্ত বয়স পায়। 6 মাস পর্যন্ত। তো এখন তার 3 মাস আছে মোটামুটি রমজানের। তো ইনশাল্লাহ যেভাবে বুনছেন ইনশাল্লাহ রমজানে তো পাবে ইনশাল্লাহ। আমি রমজানটা টার্গেট করে আমি এই পর্যায়ে রোপণ করছি। এখন আমার আশাবাদী আমি রমজান পর্যন্ত টার্গেট করা, যে রমজান মাসে আমার এটার ফলনটা পরিপূর্ণভাবে আইসা পড়বে। রমজান মাসে সম্পূর্ণ ফসলটা আইসা পড়বে রমজান মাসে। তো রমজান মাসে যদি এই ফলনটা আসে, তাহলে গত বছর কত করে রেট বুনছিলেন, এই বিক্রি করছিলেন এই ফলটা টমেটো? মূলত এইটা রমজান মাসে আমি গতবার এটা বিক্রি করছিলাম 80 থেকে 100 টাকার ভিতরে। গতবার আমি পার কেজি বিক্রি করছিলাম। তো তাতে আমি বেশ কিছু টাকা আমি এই জমি থেকে পাইছিলাম। তাতে আমার এইবার আমার ওই গতবার যে টাকাটা আমি পাইছি, এইবারও আমি আশা রাখতেছি যে 70-80 টাকা 100 টাকার ভিতরে আমাদের রমজান মাসে এই টাকাটা আমি পাবো। তো
বিশেষ করে আমি আমার ওই উৎসাহ থেকে আমি এবার এই টমেটো চাষটা আবার করলাম। আর মূলত এই বাহুবলী জাতের এই চারা গাছটার একটা উদ্দেশ্য, আর এইটা রোপণ করার ভিতরে আমার একটা আছে, উদ্দেশ্য হলো এই গাছটা যদি আপনি পরিপূর্ণভাবে একটা গাছে যদি ফল আসে, আপনি দেখতে পারবেন যে এই যে এখানে দেখেন কয়টা কুড়ি নামছে, এই যে দেখেন ছোট ছোট তো কয়টা কুড়ি। এই গাছটা কিন্তু আমার বেশি দিন বয়স হয় না, অল্প কয়েকদিন। তো এটা যখন এটা পরিপূর্ণ গাছে বয়স হবে, প্রত্যেকটা ফুলকি থেকে একটা একটা করে কড়ি ছাড়বে। তো আর এই গাছটার ভিতরে এত পরিমাণে ফলন আসে, একটা গাছে যদি আসে তাহলে আমার 6 মাসের ভিতরে মনে করেন 3 মাস আমার যখন আসবে পুরাপুরি, আমার এই গাছের থেকে অন্য কোনো কিছু পরিচর্যার জন্য কিছুতে হাত দেওয়া লাগবে না। আমি শুধু এটা থেকে এটার আমি টমেটোগুলো আমি নিতে পারবো। তো এর ব্যাপারটা আপনারা যদি একটু বলতেন, এটা কি পোকামাকড়ে আক্রমণ করে না? হ্যাঁ, এটা পোকামাকড় সবসময় লেগে থাকে, কিন্তু এটার জন্য আমি সপ্তাহে সপ্তাহে একটা কীটনাশক স্প্রে করি। তা আপনি কতদিন যাবতে মানে কতদিন পর পর কীটনাশক ব্যবহার করেন আর সার ব্যবহার করেন একটু বলবেন? এটা হচ্ছে আমি মূলত 1 সপ্তাহ পর পর এটার ভিতরে আমি কিছুটা হালকা পরিমাণে কীটনাশক স্প্রে করি, কারণ এটার ভিতরে কিছু উড়ন্ত কিছু পোকামাকড় আছে, এটা এসে বসে গাছে ফুল নষ্ট করে। তো আমি ওই জন্য 1 সপ্তাহ পর পর হালকা করে একটা স্প্রে করি একটা কীটনাশকের। আর জমি যখন আমি তৈরি করছি, এই জমির নিচেই আমি সার বিভিন্ন রকমের ইউরিয়া, তারপরে এই যা যা দরকার পড়ে ওগুলো আমি এটার ভিতরে ব্যবহার করাই আছে, আমার তেমন কিছু দিতে হয় না। আমি কয়েকদিন পরে দেখা গেছে একটু ইউরিয়া দিলেও সমস্যা হবে না। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার সাথে দীর্ঘক্ষণ সময় দিলাম, আপনার একটু সময় লস করে দিলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সমস্যা নাই, আমরা কৃষক, আমাদের কথাগুলাই আপনারা জানবেন। আর এই ভিডিওটা হচ্ছে কৃষি বিষয়ক সমসাময়িক ভিডিও নিয়ে ভিডিওটা করা হয়। আপনারা সবাই এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানি ভাই আরও আমাদের জন্য আরও কিছু করতে পারে, আমাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারে। তো ঠিক আছে ভাই, আমি আশা করি আপনার এই ধরনের চিন্তা ভাবনা আমারও মনে আছে। তো আমি আরেকটা কথা, যে কথাটা আমি এই জানাতে চাইছিলাম, গাছগুলা কিন্তু দেখতেছেন খুব সুন্দর, অলরেডি গাছের ভিতরে ফলন চলে আসছে। আপনারা দেখতেছেন এখানে কড়ি চলে আসছে। এই গাছে তার পুরো খেতে সারিবদ্ধভাবে গাছগুলা বোনা আছে। এই সারিবদ্ধভাবে গাছগুলা বোনা, কিন্তু এই সারিবদ্ধভাবে গাছ বোনার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে যাতে করে তার এই ফলনটা মাটিতে না পড়ে যায়। মাটিতে পড়ে গেলে স্পট হয়, আর টমেটো সাধারণত স্পটগুলো বিক্রি হয় কম। তো তার জন্য সে যতটুকু সাধ্য তার ভিতরেই সমস্ত কাজগুলো করে রেখেছে। তো আজকে আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই চ্যানেলটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন, যারা করেছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল, যারা করেন নাই তারা অবশ্যই করে নেবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।